6ই আগস্ট 1945 সাল সকাল 7:45 জাপানের রাডার সিস্টেম হঠাৎ হিরোশিমা শহরে অ্যালার্ম বাজাতে শুরু করে। কিন্তু সেই সময় শহরের মানুষদের কাছে এই অ্যালার্মটা একটা সাধারণ ব্যাপার বলে মনে হয়েছিল। এরপর সকাল 8টা বেজে যায়। কর্মীরা কাজের জন্য অফিসের দিকে রওনা হয়। ছোট্ট শিশুরা তাদের স্কুলে পৌঁছায় আর তাদের প্রথম পিরিয়ড জাস্ট শুরু হবে। আর ঠিক এরই মধ্যে কিছু মানুষ আকাশে আমেরিকান বোয়িং B-29 বিমানকে উঠতে দেখে। এরপর 8:15 এই এরোপ্লেন থেকে কিছু একটা বস্তুকে তারা নিচের দিকে পড়তে দেখে। দূর থেকে তারা অতটা স্পষ্ট কিছু বুঝতে পারছিল না, কিন্তু তারা কখনোই স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে এটা একটা অ্যাটমিক বোম ছিল। কিছু বুঝে ওঠার পূর্বেই পুরো শহরটা একটা আগুনের বলে রূপান্তরিত হয়ে যায়। কয়েক হাজার মানুষ এক সেকেন্ডেই পুড়ে অদৃশ্য হয়ে যায়। কিছু জনের কেবল ছায়াটুকুই দেওয়ালে স্মৃতি হিসাবে রয়ে যায়। শহরের বড় বড় বিল্ডিং, গাছপালা, পশু পক্ষী সবকিছুই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এক ঝলকেই প্রায় 80,000 মানুষ মারা যায়। এটা ছিল ইতিহাসের সব থেকে ভয়ানক দৃশ্য। এই মর্মান্তিক ঘটনাটি শোনার পর আপনার মনে এখন প্রশ্ন জাগতেই পারে, কেন এই বোমটাকে ফেলা হয়েছিল, কি এমন কারণ ছিল? চলুন আজকের ভিডিওতে জানা যাক কেন আমেরিকা দুটো শহরকে এক মুহূর্তে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এই ইন্টারেস্টিং কাহিনীটির সূত্রপাত হয় 1941 সালে, যখন আমেরিকা চায়নাকে বাঁচানোর জন্য জাপানকে একটা উচিত শিক্ষা দেয়। এটা হলো সেই চায়না আজ যারা তার বিরোধিতা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। এই যুদ্ধের শুরুর দিকে একদিকে ছিল জার্মান, ইটালি আর জাপান, অন্যদিকে ছিল ফ্রান্স, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন। আর এই যুদ্ধে তখনও আমেরিকার কোনো রোল ছিল না। আমেরিকা সম্পূর্ণভাবে নিউট্রাল ছিল। কিন্তু একটি দেশ ছিল যে বারবার আমেরিকাকে খোঁচা মারতে থাকে। এই দেশটা হলো জাপান। অষ্টাদশ শতাব্দী থেকেই জাপানের মতো সাম্রাজ্যবাদী নীতি দেখা গিয়েছিল। ব্রিটেন, ফ্রান্সের মতো তাদেরও স্বপ্ন ছিল অন্য দেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার। এই জাপানিজরা এশিয়ানদের নিয়ে একটি গ্রেট এশিয়া গড়ার কথা বলতো, কিন্তু বাস্তবে ব্রিটেনদের মতোই অন্য দেশের ক্ষমতাকে দখল করে তাদের রিসোর্সকে ছিনিয়ে নিত। কয়লা আর আকরিকের জন্য 1931 সালে তারা একটা বড় স্টেপ নেয়। তারা চীনের মাঞ্চুরিয়াকে দখল করে নেয়। 1940 সালের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া এই সমস্ত দেশগুলো জাপানের কলোনির মধ্যে চলে আসে। আর এই সমস্ত দেশ থেকে রিসোর্সকে এক্সট্রাক্ট করে তাদের দেশে নিয়ে আসতো। কিন্তু তারপরেও তাদের কাছে সবকিছু ছিল না। সব থেকে ভাইটাল রিসোর্স তেলের জন্য তাদের আমেরিকার উপর নির্ভর থাকতে হতো। সেই সময় তেল ছিল খুবই মূল্যবান সম্পদ, আর 80% তেল আমেরিকা জাপানকে সাপ্লাই দিত। জাপানের ক্ষমতার পেছনে সব থেকে বড় রোল ছিল জাপানিজ ইকোনমি, আর জাপানিজ ইকোনমি ইন্ডাস্ট্রিজ বেস ছিল। কিন্তু জাপানের ন্যাচারাল রিসোর্স ছিল খুবই কম। এই কারণে জাপানকে ন্যাচারাল রিসোর্সের জন্য আমেরিকা, ইউরোপের উপর নির্ভর থাকতে হতো। এই সময় আমেরিকা জাপানের সম্প্রসারণকে চুপচাপ বসে বসে দেখত, কিন্তু তারা পছন্দ করত না। তবে তারা কোনো অ্যাকশন নিত না, শুধু নিন্দা করত। কিন্তু এরপর হঠাৎ জাপান নাৎজি জার্মানির সঙ্গে হাত মেলায়, আর জার্মান ছিল আমেরিকা, ব্রিটেনের শত্রু দেশ। শুধু তাই নয়, তাদের সাম্রাজ্যকে আরো বৃদ্ধি করার জন্য সাউথে ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার দিকে তাদের নজর বাড়ায়। কিন্তু এই জায়গাগুলো সেই সময় ফ্রান্সের দখলে ছিল। 1940 সালে জাপান ফ্রান্সকে হারিয়ে এই জায়গাগুলোকে দখল করে নেয়। আর ফ্রান্স ছিল আমেরিকার মিত্র দেশ। আর এখান থেকেই শুরু হয় আমেরিকার সঙ্গে জাপানের শত্রুতা। আমেরিকা মনে করে এভাবে যদি জাপান তাদের সাম্রাজ্যকে এক্সপ্যান্ড করতে থাকে, তাহলে একটা সময় তারাও বিপদে পড়তে পারে। জাপানের এই সাম্রাজ্যবাদী নীতিকে দমন করার জন্য জুলাই 1941 সালে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। আর তেল না থাকার কারণে তাদের ইন্ডাস্ট্রিজ একটার পর একটা বন্ধ হতে থাকে। আমেরিকা তাদের কাছে একটা শর্ত রাখে, প্রথমে চীন থেকে তাদের নিয়ন্ত্রণকে তুলতে হবে আর হিটলারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে, তবেই তারা তেল পাবে। কিন্তু জাপানের কাছে এটা ছিল খুবই কঠিন চ্যালেঞ্জ, কারণ জাপান স্বপ্ন দেখে আসছে হিটলারের মতো এশিয়ার সমস্ত দেশকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। এই কারণে তারা আমেরিকার শর্তকে বাতিল করে দিয়ে গোপনে একটা প্ল্যান তৈরি করে। তারা দেখে মালয়েশিয়া আর ইন্দোনেশিয়াতে তেল আর বাকি রিসোর্সের ভান্ডার রয়েছে। যদি এই দেশগুলোকে দখল করতে পারে তাহলে রিসোর্সের ঘাটতি দেখা দেবে না। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। সেই সময় ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কলোনি ছিল, আর মালয়েশিয়া ব্রিটেনদের কলোনি ছিল। ব্রিটেন আর নেদারল্যান্ড দুটো দেশই আমেরিকার মিত্র ছিল। যদি এদের উপর হামলা করা হয়, এর অর্থ আমেরিকা তাদের উপর আক্রমণ করতে পারে। এরপর তাদের নজর পড়ে ফিলিপিন্সের উপর, কিন্তু ফিলিপিন্স তখন আমেরিকার দখলে ছিল। মোট কথা আমেরিকায় তাদের মূল পথের কাঁটা। তারা একটা দারুণ প্ল্যান করে। সর্বপ্রথমে তারা আমেরিকার উপর হামলা করে হারিয়ে দেবে, আর এরপর এই সমস্ত দেশকে শান্তভাবে দখল করবে। জাপান জানতো আমেরিকা তাদের থেকে অনেক শক্তিশালী দেশ। এই কারণে তারা একটা আজব পরিকল্পনা করে। যদি চুপি চুপি আমেরিকার ফাইটার জেট, বিমান, মিলিটারি বেস, ট্যাঙ্কার, এয়ারক্রাফট ক্যারিয়ার এই সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে আমেরিকার মেরুদণ্ড ভেঙে যাবে। আর এই শিশুসুলভ চিন্তা নিয়ে 7 ডিসেম্বর 1941 সালে জাপান ইউএস এর পার্ল হারবার বেসে একটা সারপ্রাইজ অ্যাটাক করে দেয়। পার্ল হারবার বেসটা হাওয়াই দ্বীপে ছিল, যেখান থেকে জাপানের দূরত্ব প্রায় 3000 মাইল। আর এখান থেকেই তারা এশিয়ার দেশগুলোর উপর নজর রাখত। আমেরিকার ধারণাই ছিল না যে জাপান এত দূরে তাদের ফাইটার
ফাইটার প্লেনগুলোকে উড়িয়ে নিয়ে আসতে পারবে। কারণ সেই সময় টেকনোলজি অতটা অ্যাডভান্স ছিল না যে এতটা দূরে গিয়ে অ্যাটাক করে আবারও ফিরে আসতে পারবে। এই কারণে জাপান একটা মাস্টার মাইন্ড প্ল্যান করে। তারা 6টা এয়ারক্রাফট ক্যারিয়ারে 340টা ফাইটার বোম্বার আর টর্পেডো বোম্বার নিয়ে 12 দিন ধরে ট্রাভেল করে পার্ল হারবারের 370 কিলোমিটার কাছাকাছি চলে আসে। আর এরপর তারা সারপ্রাইজ অ্যাটাক শুরু করে দেয়। এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে বড় আক্রমণ। সেই সময় সকাল ছিল, কিছু সোলজার ঘুমাচ্ছিল, আবার কিছু সোলজার ব্রেকফাস্ট করছিল। জাপানিজ বিমানগুলো উপর থেকে বোমের বর্ষণ শুরু করে দেয়। তারা টানা 1 ঘন্টা 15 মিনিট ধরে পার্ল হারবারে অ্যাটাক করতে থাকে। আর আমেরিকার ব্যাটেলশিপ, এয়ারবেস, প্লেন, ডিফেন্স সমস্ত কিছুকেই তারা ধ্বংস করে দেয়। এই দুর্ঘটনায় প্রায় 2400 জন আমেরিকান সেনা মারা যায়। গ্রাউন্ডে ভলক্যানোর মতো আগুন আর আকাশে কালো ধোঁয়ায় ভরে যায়। হামলার পর জাপানিজ এয়ারক্রাফটগুলো ফিরে আসে ঠিকই, কিন্তু এই হামলার পর আমেরিকা অফিসিয়ালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে, যারা শুরুর দিকে এই যুদ্ধের অংশ ছিল না। আমেরিকা জাপানকে শিক্ষা দেবার জন্য ঠিক 4 মাস পরে জাপানের টোকিওর উপর অ্যাটাক করে দেয়। এটাই ছিল আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম আক্রমণ। কিন্তু এরপর থেকে তারা আর থেমে থাকেনি। 4 বছর ধরে আমেরিকা আর জাপানের মধ্যে কন্টিনিউ যুদ্ধ চলতে থাকে, আর তারা একটার পর একটা জাপানের দ্বীপকে কন্ট্রোল করতে থাকে। এদিকে 1943 সালে জাপানের মিত্র দেশ ইটালি স্যারেন্ডার হয়ে যায়, আর 30 এপ্রিল 1945 সালে হিটলারের আত্মহত্যার পর জার্মানও স্যারেন্ডার করে নেয়। কিন্তু জাপান কন্টিনিউ লসে থাকার পরেও আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই তারা তোলেনি। এই পরিস্থিতিতে আমেরিকার কাছে একটাই রাস্তা ছিল, ফুল স্কেলে জাপানে আক্রমণ করবে। মানে তাদের মিলিটারি পাঠিয়ে অন গ্রাউন্ডে জাপানে হামলা চালিয়ে জাপানের সরকারকে সরাবে। 22 জুন 1945 সালে আমেরিকা জাপানের কাছাকাছি দ্বীপ ওকিনাওয়াকে দখল করার পরিকল্পনা করে, আর এখান থেকেই তাদের বেস বানিয়ে ডাইরেক্টলি জাপানে এন্ট্রি করবে। কিন্তু এই ওকিনাওয়ার যুদ্ধ আমেরিকানদের হতবাক করে দেয়। জাপানিজ আর্মিরা হার স্বীকার করা তো দূরের কথা, তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত পাগলের মতো লড়তে থাকে, আর কন্টিনিউ কামিকাজা প্লেন অ্যাটাক দেখা যায়। আসলে জাপানিজদের সেই সময়ের রাজা হিরোহিতো ব্রেন ওয়াশ করে দেয়। তাদের জানায় আমেরিকানরা খুবই ভয়ঙ্কর, এরা জিতে গেলে জাপানিজদের খুঁজে খুঁজে বের করে হত্যা করবে। এই কারণে বাচ্চারাও বোম নিয়ে আমেরিকার ট্যাঙ্কের সামনে শুয়ে পড়তো, আর কামিকাজা প্লেনের পাইলটরা গাইডেড মিসাইলের মতো আমেরিকান ব্যাটেলশিপে বোম নিয়ে সুইসাইড করত। যদিও এই যুদ্ধে ফাইনালি আমেরিকানদের জয় হয়, কিন্তু এই যুদ্ধে অসংখ্য মার্কিন সেনা মারা যায়। 12,000 মার্কিন সেনার ডেথ, 50,000-এরও বেশি আহত। অন্যদিকে 1 লাখ জাপানি সোলজার মারা যায়। আর তার থেকেও সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপের 25% সাধারণ মানুষ মারা যায়। এই পরিসংখ্যান দেখে আমেরিকান আর্মিরা ভয় পেয়ে যায়, কারণ তারা এখনো জাপানের মূল ভূখণ্ডে প্রবেশ করেনি। এই ছোট্ট দ্বীপে যদি জাপানিজরা এতটাই আক্রমণাত্মকভাবে লড়াই করে থাকে, তাহলে সেখানে কত ইউএস সোলজার আর সাধারণ মানুষ মারা যাবে। তাই আমেরিকানরা পরিকল্পনা করে জাপানিজদের হারাতে অন্য কোনো পদ্ধতির সাহায্য নেবে। ঠিক এই সময় তারা জানতে পারে একটা টপ সিক্রেট প্রজেক্টের ব্যাপারে, ম্যানহাটান প্রজেক্ট, যেখানে অনেকগুলো আমেরিকান বিজ্ঞানীরা গোপনে পরমাণু বোমা তৈরির উপর কাজ করছে। পৃথিবীর সর্বপ্রথম পরমাণু বোম। 16 জুলাই 1945 সালে এই অ্যাটমিক বোমটাকে টেস্ট করা হয় নিউ মেক্সিকোর মরুভূমিতে, আর এই বোমের টেস্টটা সাকসেসফুলি পাসও করে যায়। আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান মনে করে ফাইনালি তারা তাদের সমাধান খুঁজে পেয়ে গেছে। প্রেসিডেন্ট ঠিক করে এই বোমটাকে ফেলার পূর্বে জাপানিজদের একবার শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া যাক। তারা জাপানকে কোনো শর্ত ছাড়াই সারেন্ডারের দাবি করে, না হলে এর পরিণাম হবে সম্পূর্ণরূপে ধ্বংস। সেই সময় জাপান জানতো না যে পরমাণুর মতো কোনো বোম হতে পারে, তাই তারা এই ওয়ার্নিংটাকে ইগনোর করে আর কন্টিনিউ যুদ্ধ চালিয়ে যায়। ফাইনালি আমেরিকার সিদ্ধান্ত নেয় পরমাণু হামলা ছাড়া জাপানকে আর কোনোভাবেই থামানো সম্ভব নয়, না হলে এই যুদ্ধ 10 বছর ধরে চলতে থাকবে আর 10 লাখের উপর আমেরিকান সেনা মারা যাবে। 6 আগস্ট 1945 সালে বোয়িং B-29 বিমান হিরোশিমার উপর উঠতে থাকে, আর এর পেটের ভিতর রয়েছে অ্যাটমিক বোম, যার নাম লিটল বয়। সকাল 8:15 এই বোমটাকে হিরোশিমার উপর ফেলা হয়। নিচে থাকা শহরের লোকেরা কিছু বুঝে ওঠার পূর্বেই এমন এক তীব্র আলো জ্বলে ওঠে, সেখানে থাকা অনেকেই অন্ধ হয়ে যায়। প্রথমে তারা মনে করেছিল সূর্য আকাশ থেকে নিচে পড়ে গেছে। এরপর এতটাই ভয়ানক শব্দ হয় যে অনেকের কানের পর্দা ফেটে যায়, আর 4000 ডিগ্রি টেম্পারেচারের কারণে গ্রাউন্ড জিরোর ভিক্টিমেরা ধুলোর সাথে মিশে যায়। তাদের দেহের চামড়া ফলের খোসার মতো ছেড়ে যেতে থাকে। যদি আপনারা জানতে চান এই বোমের কারণে বেঁচে থাকা দেহগুলোর সাথে কি হয়েছিল, তাহলে চ্যানেলের এই ভিডিওটা অবশ্যই দেখবেন। 70% বিল্ডিং হিরোশিমায় ধ্বংস স্তূপের পরিণত হয়ে যায়। এই স্যাটেলাইট ইমেজটা দেখলে বুঝতে পারবেন বোমের আগের আর পরের দৃশ্য কেমন ছিল। কিন্তু সব থেকে অবাক করার বিষয় হলো এই বোম ব্লাস্টের পরেও জাপানের রাজা আত্মসমর্পণ করতে অনিচ্ছা প্রকাশ করে। সে জানায় এটা কোনো বড় বিষয় নয়, একটা বোমই তো ব্লাস্ট হয়েছে। এর উত্তরে 3 দিন পর 9 আগস্ট 1945 সালে আমেরিকা আরও একটি অ্যাটমিক বোমকে ফেলে দেয়। এবারে লোকেশন ছিল নাগাসাকি। এই বোমটার কোড
কোড নেম ছিল ফ্যাটম্যান। এই দুটো বোমের কারণে প্রায় 2 লাখ মানুষ এক মুহূর্তেই মারা যায়। আর এই ঘটনার পরের সপ্তাহে জাপান আমেরিকার সামনে আত্মসমর্পণ করে দেয়। আর জাপানের আত্মসমর্পণের সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।